স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন পারজার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধিতা এগুলি সবই জটিল স্নায়ুবিকাশজনিত সমস্যা। আর এই স্নায়ুবিকাশজনিত সমস্যাগুলোর জটিলতা আরও বৃদ্ধি পায় যখন এই একক সমস্যাগুলোর সাথে খিঁচুনি সহ আরও অন্যান্য আনুষঙ্গিক সমস্যা যুক্ত হয়। তাদের এই সমস্যাগুলো কমিয়ে আনতে তাদেরকে ম্যানেজ করতে যেতে হয় একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। আর এই সমন্বিত ব্যবস্থাপনায় কাজ করেন শিশু বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর সহ আরও অনেক প্রফেশনাল। এই থেরাপিস্টরা কীভাবে কাজ করেন এবং কিভাবে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই সমস্যাগুলোকে কমিয়ে নিয়ে আসেন। দর্শক, আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মহসিনা সুলতানা, সিনিয়র ইনস্ট্রাক্টর, ডেভেলপমেন্টাল থেরাপি, মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টার, শিশু বিকাশ কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। আরও উপস্থিত আছেন তামজিদ হোসেন, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, CRP, সাভার, ঢাকা। দর্শক, শুরু করছি ডেভেলপমেন্টাল থেরাপিস্ট মহসিনা সুলতানাকে দিয়ে। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। মহসিনা আপা, ডেভেলপমেন্টাল থেরাপিটা আসলে কি এবং এই ডেভেলপমেন্টাল থেরাপির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি বা স্পেশাল শিশু বলি তাদের জীবনমানের উন্নয়নে কি ভূমিকা পালন করে ডেভেলপমেন্টাল থেরাপি? একটা শিশু জন্মের পর থেকে মূলত তার ডেভেলপমেন্টটা শুরু হয় যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই, এবং একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় এরপর থেকে তার নিয়মিতভাবে তার শারীরিক, মানসিক, সামাজিক ধীরে ধীরে তার বিকাশ হতে থাকে। 5 বছর পর্যন্ত তার ডেভেলপমেন্টাল এজ থাকে, যে সময়টাতে একটা শিশুর মস্তিষ্ক পরিপূর্ণভাবে বিকশিত হয়। তো এই পুরোটা সময় জুড়েই তার বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে থাকে। যেই সব বাচ্চাদের দেখা যাচ্ছে যে জন্মগত কোনো ত্রুটি থাকছে কিংবা কিছুটা বিলম্বিতভাবে তাদের বিকাশগুলো হচ্ছে, তাদেরকে নিয়ে যারা কাজ করছে তাদেরকেই মূলত আমরা ডেভেলপমেন্টাল থেরাপিস্ট বলে থাকছি। স্পেশাল শিশুদের সার্বিক জীবনমান উন্নয়নে থেরাপির গুরুত্বটা কি? তো আমি যেটা বলছিলাম যে একটা বাচ্চার যে বিকাশের যে জায়গাগুলো, যে ক্ষেত্রগুলো আছে শারীরিক, মানসিক, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে বলি গ্রস মোটর, ফাইন মোটর বা কগনিটিভ ডেভেলপমেন্ট, বিহেভিয়ার প্যাটার্ন যেগুলো আছে, এই সবগুলো প্যাটার্নই তাকে হচ্ছে ধীরে ধীরে এটার সাথে তাকে পরিচিত করতে হয়। ইংরেজিতে 2টা টার্ম আছে, একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন এবং হ্যাবিচুয়েশন। রিহ্যাবিলিটেশন হচ্ছে বাংলাকে আমরা বলি পুনর্বাসন, যেটা আপনি একটা জিনিস আগে থেকেই জানতেন, হয়তো বা আপনার কোনো রোগ কিংবা অ্যাক্সিডেন্টের কারণে হোক সেটা আপনার ব্যাহত হয়েছে, পরবর্তীতে আপনি আবার তাকে ওই অ্যাপ্রোচটাই শেখাচ্ছেন, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হ্যাবিচুয়েশন। যাদের ডেভেলপমেন্টাল ডিলে আছে তাদের ক্ষেত্রে এই হ্যাবিচুয়েশনটা হচ্ছে যে সে একটা জিনিস কখনো চেনেই নাই জন্মের পর থেকে, তার এই সমস্যাজনিত কারণে। যেমন একটা হাঁটা কী জিনিস, সে ওটা যেটা স্বাভাবিক প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা সম্পর্কে সে অবগত না, তাকে আপনি স্বাভাবিক প্যাটার্নটাকে চিনাবেন। কিন্তু আপনি যদি সময় মতো একজন থেরাপিস্টের কাছে না যান, কাউন্সিলিংয়ের জন্য না যান, চিকিৎসার জন্য না যান, তখন দেখা যাবে যে তার প্যাটার্নটা ঠিক থাকবে না, কিংবা যে সে বসবে। অনেক সময় দেখা যায় যে সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে তারা হচ্ছে পা দুটা পিছনে নিয়ে থাকে, যেটাকে আমরা বলি ডাব্লিউ সিটিং পজিশন। তো এইটা আসলে তাদের জন্য ক্ষতিকারক। এই পজিশনটা বসা ঠিক না, কিন্তু তার মস্তিষ্ক তাকে সিগন্যাল দিচ্ছে ওইভাবে করে বসার জন্য, কারণ তার মস্তিষ্কটা স্বাভাবিকভাবে ডেভেলপমেন্ট হয়ে আসে নাই। তো এই জিনিসটা তাকে শেখানো হয়। তো এক কথায় আমি যদি বলি যে একটা মানুষের অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, শারীরিক, মানসিক যে বিকাশগুলো আছে সেটা যেই আঙ্গিকে যাওয়া দরকার, ঠিক সেই আঙ্গিকে কিভাবে করে প্র্যাকটিস করতে হয় এই জিনিসটা হাতে কলমে শিক্ষাদান করেই থাকে আমাদের ডেভেলপমেন্টাল থেরাপিস্ট যারা আছেন তারা। এটা বিভিন্ন ধরনের গবেষণাভিত্তিক যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো ব্যবহার করে, টুলস ব্যবহার করেই মূলত এই বাচ্চাদেরকে আমরা ওই অ্যাপ্রোচের সাথে পরিচিত করি। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে।
অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। আপনি তো একজন ফিজিওথেরাপিস্ট, আপনি ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনার কাজের জায়গা থেকে আমাদেরকে যদি একটু বলেন যে ফিজিওথেরাপি কি এবং এই ফিজিওথেরাপি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা স্পেশাল শিশুদের জীবনমান উন্নয়নে কি ভূমিকা পালন করে? ধন্যবাদ আপনাকে। ফিজিওথেরাপি আসলে দুটি শব্দের সমষ্টি, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে থেরাপি। ফিজিক্যাল শব্দের অর্থ শারীরিক এবং থেরাপি শব্দের অর্থ হচ্ছে চিকিৎসা। তার মানে দুটো শব্দের সমষ্টি একসাথে দাঁড়ায় শারীরিক চিকিৎসা। স্পেশাল নিড বাচ্চাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা যে ভূমিকা পালন করে মেইনলি হচ্ছে স্পেশাল নিড বাচ্চাদের যেই রকম ফিজিক্যাল সমস্যাগুলো, যেমন তাদের গ্রস মোটর ফাংশন, ফাইন মোটর ফাংশন এবং ট্রানজিশনাল মুভমেন্টগুলো, এই সমস্যাগুলো নিয়ে ফিজিওথেরাপিস্টরা কাজ করে। যখন একজন স্পেশাল নিড বাচ্চা আসে আমাদের কাছে, তাদেরকে সম্পূর্ণ অ্যাসেসমেন্ট করার পর তাদের যে সমস্যাগুলো, যেমন কোনো বাচ্চা হচ্ছে যে সময় বসার কথা ওই সময় বসতে পারতেছে না, যে সময় দাঁড়ানোর কথা ওই সময় দাঁড়াতে পারতেছে না, তখন আমরা অ্যাসেসমেন্ট করার পর তাদের এই গ্রস মোটর ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। কিভাবে তারা আস্তে আস্তে বসতে পারবে, তারা হচ্ছে দাঁড়াতে পারবে, হাঁটাচলা করতে পারবে, এই জিনিসগুলো নিয়েই আমাদের মূলত কাজ, যেটা আমরা যখন তাদের চিকিৎসা করতে পারি এবং তারা তখন এটা ওভারকাম করে তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো তারা করতে পারে। আর যেমন হচ্ছে তাদের যে ট্রানজিশনাল মুভমেন্টগুলো, আমরা তখন দেখতে পাই যে তারা সঠিকভাবে জিনিসপত্রগুলো ধরতে পারে না। যেমন এখানে একটা মগ আছে, এই মগটা যে সে ধরবে, তার এই কাজগুলো তারা ঠিকমতো করতে পারে না, এই জিনিসগুলো আমরা নিয়ে কাজ করি। এরপর যে ট্রানজিশনাল মুভমেন্টগুলো, তাদের ট্রান্সফারিং এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এই জিনিসগুলো যেমন ক্রলিং করা বা হচ্ছে হেঁটে যাওয়া, এই জিনিসগুলো পারে না, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করি, তারা কিভাবে এই কাজগুলো করতে পারে। মহসিনা আপা, মা কিভাবে বুঝতে পারবেন যে তার সন্তানের এই থেরাপি সাপোর্ট প্রয়োজন আছে বা তাকে থেরাপি সেবা দিতে হবে? আমরা তত্ত্বীয়ভাবে একটা টার্ম জানি, যেটা হচ্ছে মাইলস্টোন ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি যে সময়ের সাথে তার কি পরিবর্তন আসবে সেটা। যেমন যদি আমি শারীরিক ডেভেলপমেন্টের কথা বলি, বিকাশের কথা বলি, যে একটা বাচ্চার ঘাড় শক্ত হয় 3 মাসে, ঠিক আছে, যে সে তার ঘাড়টাকে মুভ করতে পারবে এবং 3 মাসে তার বেড মোবিলিটি যেটা আছে, সে চিত হয়ে থেকে সোজা হয়ে শোয়া, সোজা থেকে চিত হয়ে শোয়া, এই জিনিসটা সে 3 মাসের মধ্যে করতে পারবে। এবং 6 মাস বয়সে একটা বাচ্চা উইথ সাপোর্ট, মানে সে সামনে হাত রেখে কিংবা একটা পিলোর সাহায্যে সে বসতে পারবে। 9 মাসে সে স্বাভাবিকভাবে বসতে পারবে এবং ক্রলিং করবে, যেটাকে বলি আমরা হামাগুড়ি দেওয়া। 1 বছর বয়সে একটা বাচ্চা কিছু ধরে হাঁটা শিখবে বা দাঁড়ানো শিখবে এবং হাঁটতে পারবে কিছুটা ধরে ধরে। তো এই জিনিসগুলো যে তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে সে এই জিনিসটা পারছে কি না, অনেক সময় দেখা যায় যে আপনার পার্শ্ববর্তী যে বাচ্চাটা আছে, ধরেন একই এইজের হচ্ছে 2টা বাচ্চা, তো তার ডেভেলপমেন্ট এবং একটা বাচ্চার ডেভেলপমেন্ট, দুইটা বাচ্চার ডেভেলপমেন্ট কি পাশাপাশিভাবে একই রকম গতিতে যাচ্ছে কি না, এটা অনেক সময় দেখা যায়। কারণ আমরা মাইলস্টোন ডেভেলপমেন্টটা যারা প্রফেশনালসরা আছি তাদের জন্য মনে রাখাটা সহজ সেই ক্ষেত্রে, কিন্তু হয়তো বা একটা প্রান্তীয় গোষ্ঠীর যে মা আছে সে হয়তো বা সহজে এটা বুঝতে পারবে না। কিন্তু সে যদি একটু লক্ষ্য রাখে যে ও আচ্ছা, এই বাচ্চাটা 6 মাস বয়সে তো বসতে পেরেছে, বাট আমার বাচ্চাটা 9 মাস হয়ে গিয়েছে, এখনও সে বসতে পারছে না, কিংবা 3 মাস বয়সে পার হয়ে গিয়েছে, 6 মাস বয়স হয়ে গিয়েছে, এখনও তার ঘাড়টা শক্ত হলো না, তখনই এইগুলো হচ্ছে তার জন্য অ্যালার্মিং সিচুয়েশন। এবং তার নিকটস্থ যে শিশু বিকাশ কেন্দ্র, যেখানে এই সেবাটা আছে, সেখানে যেয়ে তারা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র যদি হয়, সেখানে তারা এই বিষয়গুলোতে যোগাযোগ করবে। আপনার আলাপ থেকে বুঝতে পারছিলাম যে শিশুর ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেটা, সেটা জানা খুবই প্রয়োজনীয় এবং এটা শুধু মাকে জানলে হবে না, পরিবারের অন্যদেরকেও জানাটা প্রয়োজন। আপনি এই কথা পরিপ্রেক্ষিতে বলছিলেন যে শিশুকে তখন স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে। আপনার কাছ থেকে এবার আমি জানতে চাই যে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো কোথায় অবস্থিত এবং মায়েরা কিভাবে জানবে কোথায় আছে? 8টি বিভাগ, সেই বিভাগের যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে, এই মুহূর্তে প্রতিটা বিভাগে মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের শিশু বিকাশ কেন্দ্রটা চালু আছে। শিশু বিভাগের যে বহির্বিভাগটা আছে, সেখানে চলে গেলেই তারা শিশু বিকাশ কেন্দ্রে রেফার করে দেবে। এছাড়াও আমাদের হচ্ছে 23টা মেডিকেল কলেজ হাসপাতাল এবং 12টা জেলা সদর হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্রটা চালু আছে। আমি এটার জ্ঞাতার্থে জানাচ্ছি যে যেমন বরিশাল বিভাগে 2টা হসপিটালে আছে, চিটাগাং বিভাগে আছে হচ্ছে 7টা, ঢাকা বিভাগে আছে 11টা, এরপরে হচ্ছে খুলনা বিভাগে আছে 3টা, ময়মনসিংহ বিভাগে আছে 2টা,
এরপরে রাজশাহী বিভাগে 4টা, রংপুর বিভাগে 4টা এবং সিলেটে 2টা আমাদের শিশু বিকাশ কেন্দ্র আছে। এই হচ্ছে টোটাল আমাদের 35টা সেন্টার। তো এই ক্ষেত্রে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের কাছে আমার মেসেজ থাকবে যে তারা নিকটস্থ তাদের যে জেলা সদর হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল আছে ওখানে শিশু বিভাগে গিয়ে যদি আউটডোরে খোঁজ দেয় যে এখানে আমাদের আসলে শিশু বিকাশ কেন্দ্র আছে কিনা, তারা সহজেই এই জায়গাটা চিনতে পারবে, এই জায়গা থেকে তথ্য পাবে, হ্যাঁ তথ্য পাবে এবং সেবা গ্রহণ করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে তামজিদ হোসেন। জানলাম যে ফিজিওথেরাপি কিভাবে এটা কাজ করছেন আপনারা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে। শুধুমাত্র কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নাকি এর বাইরেও আপনারা সেবা প্রদান করে থাকেন অন্যান্য সমস্যায়? শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য না, আমরা ফিজিওথেরাপিস্ট যারা বিভিন্ন সেক্টরে কাজ করে থাকি, সে যেমন মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল, নিউরো ডেভেলপমেন্টাল, স্পাইনাল কর্ড ইনজুরি এবং স্পোর্টসে ফিজিওথেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা নিউরোলজিক্যাল ডিজিজগুলোর ক্ষেত্রে দেখি স্ট্রোক, জিবিএস এই ধরনের পেশেন্ট, এবং এর পূর্ণরূপ হচ্ছে গুলিয়ান-বারে সিনড্রোম। এই জিবিএসের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে এই সিমটমগুলো দেখা যায় যে রোগীর হাত পা হচ্ছে অবশ হয়ে যায় এবং তাদের যে স্বাভাবিক চলাচল ওই চলাচলগুলো করতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও চলে যাচ্ছি আলোচনায়। মহসিন আপা, এই শিশু বিকাশ কেন্দ্রগুলোতে আসলে কারা কাজ করে এবং কি কি সেবা প্রদান করে থাকেন তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে? শিশু বিকাশ কেন্দ্রটা মূলত হচ্ছে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করছি। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে যেটাকে আমরা বলি সমন্বিত পেশাজীবী একটা দল, যেখানে একজন শিশু স্বাস্থ্য চিকিৎসক, একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট এবং একজন শিশু মনোবিজ্ঞানী, এই 3জন পেশাজীবীর সমন্বয়ে একটা বাচ্চাকে আমরা সেবা প্রদান করে থাকি। যেখানে একটা বাচ্চা যখন আসে তখন এই 3জন প্রফেশনাল যারা আছেন তারা বাচ্চাটাকে অ্যাসেস করে, তার কি কি সমস্যাগুলো আছে সেগুলো বাচ্চার অভিভাবকের কাছ থেকে জানতে চায় এবং তার মাধ্যমে আমাদের বিভিন্ন যে টুলসগুলো আছে বা মেডিকেল যে হিস্ট্রিগুলো আছে সেগুলো দেখার মাধ্যমে তারা নির্ণয় করে যে তার আসলে স্পেসিফিক্যালি কী সমস্যাটা আছে। এরপরে আমাদের বিভিন্ন ক্লিনিক সিলেক্ট করা আছে, যে সমস্যার কারণে যে ক্লিনিকগুলো স্পেশাল আমরা সেখানটাতে তাদেরকে রেফার করি। তো মূলত এই 3 প্রফেশনাল মিলেই একটা বাচ্চাকে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ওই শিশু বিকাশ কেন্দ্রেই হয় নাকি আপনি একটু বলছিলেন যে যেখানে প্রয়োজন সেই কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়? যদি কিনা ওইটা ওই এলাকা ভিত্তিক হয় যে হ্যাঁ সেই এলাকাতেই উনি অবস্থান করছেন, তখন ওই এলাকার শিশু বিকাশ কেন্দ্রেই তার চিকিৎসাটা হবে। যে কোনো ক্ষেত্রে যদি আমি ধরি যে আমি একটা প্রত্যন্ত এলাকায় আছি, ওখানে হচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, এখান থেকে হয়তো আমি ঢাকা মেডিকেল কিংবা পিজি হাসপাতালে গেলাম, BSMMUতে গেলাম, ওখানে হয়তো আমি চিকিৎসা সেবাটা ভালো পাবো, এরকম একটা টেন্ডেন্সি সবার ক্ষেত্রেই থাকে। এটাকে অ্যাড্রেস করে যদি আপনি কোনো মেসেজ দেন এই মুহূর্তে? এই ক্ষেত্রে হচ্ছে আমার যেটা মেসেজ থাকবে, আপনারা আপনার নিকটস্থ যে জেলা সদর হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল আছে প্রথমে সেখানে যোগাযোগ করবেন যে সেখানটাতে শিশু বিকাশ কেন্দ্রর সেবাটা চালু আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা অনুগ্রহ করে সেখানটাতেই সেবাটা নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কষ্ট করে ঢাকা মেডিকেল কিংবা হচ্ছে সরওয়ার্দী মেডিকেল কিংবা মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে আসার প্রয়োজন পড়বে না। আমাদের সারা বাংলাদেশে যে 35টা শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে যারা আমাদের প্রফেশনালসরা কর্মরত আছে তাদের মানে যে 3জন প্রফেশনালসরা আছে তাদের 3জনেরই সিনিয়র ইন্সট্রাক্টর আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আছেন। একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টার আছে
যেখানে আমরা কর্মরত আছি, এবং এখান থেকে আমরা তাদের সেবার মান পর্যবেক্ষণ, তাদের মান উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান এবং সার্বিক যে তদারকি যেটা আছে সেটা আমরা এখান থেকে পরিচালনা করে থাকি। এবং সার্বক্ষণিকভাবে তাদের সাথে আমরা যোগাযোগ রাখি, এবং কোনো ধরনের কোনো ক্রিটিক্যাল পেশেন্ট যদি আসতে থাকে, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করে থাকি। মানে জরুরি সাপোর্ট দেওয়া যেটাকে বলে, তাই না? দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে শিশু বিকাশ কেন্দ্রগুলো আছে সেখানে যারা কাজ করছেন এই মাল্টিডিসিপ্লিনারি টিমের প্রত্যেকটা সদস্যই প্রশিক্ষিত এবং তারা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে কষ্ট করে সরাসরি ঢাকায় না এসে আপনারা আপনাদের নিকটস্থ সদর হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে চলে যাবেন শিশুকে নিয়ে, এবং সেখান থেকে অবশ্যই সেবা নেবেন। মা কিভাবে বুঝবেন যে আমার শিশুকে এখন আসলে এই শিশু বিকাশ কেন্দ্র নিতে হবে বা শিশু বিশেষজ্ঞের কাছে নিতে হবে? কি লক্ষণ দেখলে এটা ওনারা বুঝবেন? একটা বাচ্চা তার বয়স অনুযায়ী তার যে সক্ষমতা থাকার কথা সেটা তার এসেছে কিনা, যেমন হচ্ছে যে সে আপনার সাথে সোশ্যাল স্মাইলের একটা কথা আমরা বলি, যে 3 মাস বয়সে একটা বাচ্চা আপনাকে পরিচিত যারা আছে তাদেরকে দেখলে সে একটা স্মাইল দিবে, হাসবে, হয়তোবা সে এটা দিচ্ছে না, ঠিক আছে? কিংবা হচ্ছে যেমন আমরা বলে থাকি যে 1 বছর বয়সে একটা বাচ্চা একটা ওয়ার্ড কথা বলবে, 2 বছর বয়সে সে 2টা ওয়ার্ড দিয়ে কথা বলবে। তো এই যে কথার যে ধরনগুলো আছে সেই প্যাটার্নটা তার ওই বয়স অনুযায়ী আসছে না। তো এখন বয়স অনুযায়ী যদি আপনার এই মাইলস্টোনটা মনে না থাকে, তাহলে অন্য একটা স্বাভাবিক বাচ্চার সাথে বাচ্চার বাবা মা কম্পেয়ার করে দেখতে পারে যে ওই বাচ্চার যে বিকাশের গতিটা আছে সেই বিকাশ অনুযায়ী তার বাচ্চা পিছিয়ে পড়ছে কিনা। এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা জানি বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত তার মস্তিষ্কের যে বিকাশটা হয় এটা পরিপূর্ণভাবেই 5 বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই 5টা বছর খুবই একটা সুবর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ সময় বলতে পারি আমরা। সেই সময়টা লক্ষ্য রাখতে হবে যে কোনো কারণে আমার বাচ্চাটা পিছিয়ে পড়লো কিনা। তামজিদ হোসেন, আমরা জানি যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে শিশুরা আছে তারা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ অটিজমে থাকতে পারে, কারো সেরেব্রাল পলসি থাকতে পারে, কেউ বা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, কেউ বা ডাউন সিনড্রোম হতে পারে। আপনারা যারা প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট, তাদের কাছে আসলে কোন ধরনের বাচ্চারা বেশি আসে? আমাদের কাছে ম্যাক্সিমাম আমরা যারা সিআরপিতে প্র্যাকটিস করি এবং সিআরপির বাইরেও যারা প্র্যাকটিস করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেরেব্রাল পলসি পেশেন্টটাই হচ্ছে সবচেয়ে বেশি পেয়ে থাকি। এছাড়াও অটিজম, ডাউন সিনড্রোম। অটিজম পেশেন্টগুলো আসলে ফিজিওথেরাপিস্টদের কাছে খুবই কম আসে, কারণ হচ্ছে তাদের ফিজিক্যাল যে সিমটমগুলো, এই সিমটমগুলো থেকে দেখা যায় যে তাদের মানসিক এবং বিহেভিয়ার সমস্যাগুলো বেশি দেখা দেয়। যাদের হচ্ছে সেরেব্রাল পলসি থাকে তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল সিমটমগুলো দেখা দেয়। তখন আমরা সেই অটিজম বাচ্চাদেরকে বলে যে আপনারা ফিজিওথেরাপিস্টের কাছে যান এবং ফিজিওথেরাপি চিকিৎসাটা নিয়ে থাকেন। ডাউন সিনড্রোম শিশুদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের মাসল টোনের সমস্যা থাকে। এই মাসল টোন নিয়ে আপনারা কি কাজ করেন? ডাউন সিনড্রোম বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা দেখি তাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল সিমটম দেখা দেয়। অনেক ক্ষেত্রে তাদের যে জয়েন্ট স্টিফনেস, জয়েন্টের রেঞ্জ অফ মোশন ঠিক থাকে না, সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপিস্টরা সেখানে কাজ করার ভূমিকা থাকে, এবং তাদের যে অন্যান্য আরও যেই ফিজিক্যাল সিমটমগুলো সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা সঠিক অ্যাসেসমেন্ট করে এরপর কাজ করে থাকে। প্রতিবন্ধী শিশুদের মধ্যে কি আসলে এ ধরনের সমস্যা থাকে? খুবই কম, কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম অনেক রোগী পেয়ে থাকি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অনেক বয়স হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আসে। যখন তারা হচ্ছে মানে একদম অ্যাকিউট বা হচ্ছে বয়স অল্প থাকে, তখন এই সিমটমগুলো খুব বেশি দেখা যায় না। যখন আস্তে আস্তে তাদের বয়স হচ্ছে, তখন অভিভাবক বা আশেপাশে যারা থাকে তাদের অবহেলার কারণে হয়তো মাঝে মধ্যে আস্তে আস্তে তাদের এই বিভিন্ন ফিজিক্যাল সিমটমগুলো দেখা দেয়, তখন আমরা তাদেরকে নিয়ে কাজ করে থাকি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আবারও চলে যাচ্ছি আলোচনায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা বুঝতে পারেন না কিংবা গুরুত্ব দেন না
অনেক দেরি করে আপনাদের কাছে আসে এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে, তো সেক্ষেত্রে আসলে কি সমস্যা তৈরি হয়? এটা হয় কি, যখন আমরা একটা বাচ্চাকে 6 মাস বয়সে আসে আমাদের কাছে, তখন তার যে ডিলেটা থাকে এটা আমরা খুব সহজে অল্প সময়ে আমরা এটা কিউর না, একদম তার জীবনমান উন্নয়নটা আরো ভালোভাবে করতে পারে, ম্যানেজ করা যায়। কিন্তু যখন উনি দেরিতে আসে, যেমন বসতে পারে না, দাঁড়াতে পারে না, এই সময়গুলো যখন পার হয়ে যায় 2-3 বছর, তখন তারা এক জায়গায় বসে থাকতে বা এক জায়গায় শুয়ে থাকতে থাকতে ওই যে তাদের টোন বেড়ে যায়, তখন আমাদের ক্ষেত্রে আবার এই টোন ম্যানেজ করা, দেন হচ্ছে তাদের হাঁটা চলা, ট্রান্সপারিং এগুলোতে যাওয়ার জন্য অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আমাদের যে প্রগনোসিসটা, যদি বাচ্চা অল্প সময়ে আসে, 6 মাস, 1 বছর, এমনকি 2 বছরের ভিতরে আসে, তখন আমরা তাদের জীবনমান উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারি। কিন্তু যখন এরা দেরি করে আসে, তখন আসলে আমাদের করার কিছু থাকে না খুব একটা। এটা খুব স্বাভাবিক। দর্শক, তামজিদ হোসেন যেরকমটি বলছিলেন যে দেরি করে যদি শিশুদেরকে নিয়ে আসা হয়, তবে ওনারা চেষ্টা করলেও আসলে যে উন্নতিটা ঘটানো সম্ভব ছিল আগে, সেটা করতে পারেন না। কারণ খুব স্বাভাবিকভাবে বয়সের সাথে সাথে কি হয়ে যায়, যে হয়তো মাসেল স্টিফ হয়ে যায় বা আরও অন্যান্য সমস্যাগুলো বেড়ে যায়, এবং তখন একটি সমস্যা বেড়ে গেলে সেই সমস্যাটাকে কমানো খুব কঠিন। কিন্তু শুরুতেই যদি সাপোর্ট দেওয়া যায় সঠিকভাবে, তবে কিন্তু অনেকাংশেই সমস্যাটা কমিয়ে আনা যায়, এমনকি দূর করেও দেওয়া যায়। তাই কখনোই দেরি করবেন না। মহসিন আপা, শিশু বিকাশ কেন্দ্রে মায়েরা যে শিশুদেরকে নিয়ে আসেন, সেখানে আসলে কী কী সেবা পেয়ে থাকেন তারা? এখানে যেটা আমি বলেছিলাম আপনাকে এর আগে, যে আমাদের মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং অ্যাপ্রোচে আমরা কাজ করে থাকি। সেক্ষেত্রে একজন শিশু স্বাস্থ্য চিকিৎসক থাকে, যে কিনা তার মেডিকেল যে ম্যানেজমেন্ট যেটা আছে, যে এই বাচ্চার ক্ষেত্রে কোনো মেডিকেশনের প্রয়োজন আছে কিনা, কিংবা কোনো ডায়াগনোসিসের প্রয়োজন আছে কিনা, আরও তাকে রোগ নির্ণয় করতে হলে কোথাও তাকে রেফার করতে হবে কিনা, এই বিষয়গুলো আমাদের শিশু স্বাস্থ্য চিকিৎসক যারা আছেন তারা প্রদান করে থাকেন। আপা, এটা তো নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন যে শিশুর যে কোনো সীমাবদ্ধতাই মা বাবার জন্য মেনে নেওয়াটা অনেক কঠিন বিষয়। একটি শিশুকে যখন মা বাবা নিয়ে যান শিশু বিকাশ কেন্দ্রে, এবং পরীক্ষা নিরীক্ষার পর যখন এই মা বা বাবা জানতে পারেন যে ওনার শিশুটি আর 10টা সাধারণ শিশুর মতো নয়, তখন খুব স্বাভাবিকভাবে ভেঙে পড়েন। তো এই যে মানসিকভাবে ভেঙে পড়া মা বা বাবার, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই টিম কি কাজ করে? এক্ষেত্রে আমাদের 3 জন প্রফেশনালসই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডক্টর যারা আছেন, চাইল্ড হেলথ ফিজিশিয়ান যারা আছেন, তাদের জায়গা থেকে চেষ্টা করেন যে আসলে এই ধরনের বাচ্চাদের তো সম্পূর্ণভাবে মেডিকেশনের মাধ্যমে সুস্থতা দেওয়া সম্ভব না। তো যার কারণে আমাদের হচ্ছে প্যারেন্ট কাউন্সিলিংয়ের যে জায়গাটা আছে, সেটা আমাদের ডেভেলপমেন্টাল থেরাপিস্ট হোক কিংবা আমাদের যে শিশু মনোবিজ্ঞানী যারা আছেন, তারা প্যারেন্টস কাউন্সিলিংয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়েও কাজ করে সার্বক্ষণিকভাবে। এবং এই বাচ্চার বাবা মাদের যে হতাশাগ্রস্ততা বা তারা যে বিষণ্ণতায় আছে, এই জায়গাটাতেও আমরা কিছুটা হলেও স্বস্তির জায়গাটাতে নিয়ে আসতে পারছি। খুব স্বাভাবিকভাবেই যখন মা বাবা জানতে পারেন যে ওনাদের পরিবারে একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান এসে গেছেন, মনটা ভেঙে যায়, মেনে নেওয়া কষ্টকর হয়ে যায়, কিন্তু মেনে তো নিতে হয়। আর সেক্ষেত্রে এই শিশু বিকাশ কেন্দ্রগুলো কাজ করছে জেনে খুবই ভালো লাগলো। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ প্রশ্নটি করব একবার আমি তামজিদ হোসেনকে। তামজিদ হোসেন, আপনি তো ডিসএবিলিটি স্পোর্টসের সাথে জড়িয়ে আছেন। এই ডিসএবিলিটি সেক্টরে যারা কেন স্পোর্টসের সাথে জড়িত আছে, যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো, তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনি কিভাবে কাজ করছেন, আর ফিজিওথেরাপি তাদের ক্ষেত্রে কিভাবে কাজ করছে? ডিসেবল স্পোর্টসের ক্ষেত্রে যেটা হয়, ফিজিওথেরাপিস্টরা মেইনলি দুটো জিনিস নিয়ে কাজ করে। এক হচ্ছে তাদের ইনজুরি নিয়ে কাজ করে থাকে, এবং হচ্ছে তাদের পারফরমেন্স নিয়ে কাজ করে থাকে। আপনি যদি দেখেন, একটা গবেষণা থেকে দেখা যায় যে 40-45% ফিজিওথেরাপি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যে তাদের ইনজুরি প্রবণতাটা কমিয়ে আনা সম্ভব যখন তাদের বিভিন্ন ফিজিওথেরাপি প্রোগ্রাম করা হয়। এবং যখন তার ইনজুরি প্রবণতা কমে আসবে, তখন সে তার পারফরমেন্সটা ভালোভাবে করতে পারবে। আপনি যদি দেখেন, আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ার যে মোস্তাফিজুর রহমান, একটা ইনজুরির কারণে তার পারফরমেন্স কিন্তু অনেক দূর পিছিয়ে গিয়েছে। এবং রিসেন্টলি একটা ঘটনা আপনি জানেন যে বাংলাদেশ প্যারা আর্চার টিম অলিম্পিকে আসছে, সেখানে আমাদের একজন প্লেয়ার যে হচ্ছে ইনজুরির কারণে তার মানে যে সেরা পারফরমেন্সটা সেটা দিতে পারে নাই। সেই জায়গায় যদি তার প্রপার ফিজিওথেরাপি হতো, তাহলে হয়তো সিনারিওটা একটু ভিন্ন রকম হতো এবং তার পারফরমেন্সটা ভালো হতো। এবং এই পারফরমেন্স ভালো হলে তখন শুধু সে না, আমাদের দেশের মুখ উজ্জ্বল হতো, আমাদের দেশ বিশ্বের মধ্যে ভালোভাবে আমাদেরকে তুলে ধরতে পারতো।
যারা ডিজেবল প্লেয়াররা আছে তাদের খেলার মান এবং তাদের ইনজুরি মুক্ত রাখার জন্য ফিজিওথেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে, জেনে ভালো লাগলো যে এভাবেও ফিজিওথেরাপিস্টরা কাজ করছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মাল্টিডিসিপ্লিনারি টিম চমৎকার কাজ করে। শনাক্তকরণ থেকে শুরু করে একটি শিশুর কী কী সাপোর্ট লাগবে সেই সাপোর্টগুলো দিয়ে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কমিয়ে আনার চেষ্টা করে। শিশুর মধ্যে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের পিছিয়ে পড়া বা অসামঞ্জস্যজনক কোনো কিছু নজরে পড়লেই আমরা আর দেরি করব না, আমরা শিশুকে নিয়ে যাব নিকটস্থ শিশু বিকাশ কেন্দ্রে কিংবা কোনো শিশু বিশেষজ্ঞের কাছে। দেরি হলে সেটা আসলে শিশুর জন্য মোটেই ভালো হবে না। যদি সঠিক সময়ে আমরা সঠিক জায়গায় নিয়ে যাই এবং সঠিক সাপোর্ট দিতে পারি, তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনেক সমস্যাই কমিয়ে আনা সম্ভব, এমনকি পুরোপুরি দূর করে দেওয়াও সম্ভব। আসুন আমরা সবাই সচেতন হই এবং আমাদের শিশুদেরকে ভালো রাখি। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।